203 নম্বর বেডটা রেডি করো, পেশেন্ট আসছে। নিচে রিসেপশন থেকে ফোন করে জানালো গাইনো ডিপার্টমেন্টে। সেই মতো রেডি হচ্ছে 203 নম্বর বেড। মিনিট 15-র মধ্যে চলে এলেন পেশেন্ট, নিজে একাই। কেস স্টাডির ফাইলটা চোখ বোলাতে গিয়ে বেশ থমকালেন মেট্রন শর্মিলা। পেশেন্টের নাম মিস অনুকা ঘোষাল, গার্জিয়ান অনুকা ঘোষাল, মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল। বেশ ইন্টারেস্টিং লাগলো শর্মিলা দেবীর। ডাক্তারের নাম দেখালো মিসেস বসু। এই মিসেস বসু যে আর কত ধরনের কেস আনবে এই নার্সিংহোমে। ডাক্তারি পড়ার সময় উনি নাকি প্রতিজ্ঞা করেছিলেন কোনো পেশেন্টকে ফিরিয়ে দেবেন না। যত সব নেকামি। ভাবতে ভাবতে ফাইলটা দিয়ে আসলো অনুকাকে। সারাদিন ধরে খুব ক্লান্ত লাগে রুমার। আজ 1 সপ্তাহ হলো নার্সিংহোমে ভর্তি। প্রেশারটা বড় আপ ডাউন করছে। ডাক্তার সকাল রাউন্ডে এসে বলে গেছে আপনার হাজব্যান্ড বলেছে কালই ওটি করতে। রাখি পূর্ণিমা আছে। আপনার শাশুড়ির ইচ্ছে আপনার কোল আলো করে তার নাতি আসুক। আপনাদের নাকি বংশে সবই মেয়ে, ফোঁটা দেওয়ার মতো কেউ নেই। বেশ মজা করেও অনেক কিছু বললেন ডাক্তারবাবু। আজ পেটের মধ্যে বেবিটা যেন বেশ ছটপট করছে। ছেলে না মেয়ে জানে না রুমা, তবে এই কমাস আগে থেকে আজ খুব বেশি খুশি লাগছিল ওকে। পেটে হাত দিয়ে একটু স্পর্শটা অনুভব করার চেষ্টা করলো। আর শুয়ে বসে না থেকে একটু হাঁটাহাঁটিটা করাই ভালো ভেবেই বেড থেকে নেমে হাঁটতে লাগলো। তখনই খেয়াল হলো 203 নম্বর বেডে পেশেন্ট এসেছে। যাক, একটু কথা বলার লোক তো পেল। বাকি বেডগুলো তো বড্ড দূরে। 203-এর সামনে গিয়ে কোন ডাক্তার জিজ্ঞাসা করলো রুমা। মিসেস বসু, হেসে উত্তর দিল অনুকা। যদিও আমি ওনার চেক আপে ছিলাম না, আমি হাওড়াতে একজন ডাক্তারের আন্ডারেই ছিলাম। আরও কিছু বলতে গিয়ে একটু যেন থেমে গেল মেয়েটা। রুমাও আর কিছু বলল না। অনির্বাণ পেছনে এসে দাঁড়িয়ে আছে। খেয়াল পড়তেই ঘড়ির দিকে নজর পড়ল। 6টা বেজে গেছে, মানে ভিজিটিং আওয়ার শুরু। অনির্বাণের সাথে চলে এলো নিজের বেডে। ভিজিটিং আওয়ার শেষ হতেই ডাক্তারবাবু রাউন্ডে আসলেন। রুমার প্রেশার শিডিউলে চোখ বোলাতে বোলাতে বেশ চিন্তিত দেখালো মুখখানি। রুমাকে বেবির মুভমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করাতে রুমা জানালো আজ একটু বেশি নড়াচড়া অনুভব করছে। ডাক্তার বসু মেট্রনকে ডেকে সব জিজ্ঞেস করে বললেন পেশেন্টের ইউএসজি করতে হবে, ওর হাজব্যান্ড বাইরে আছে, রিসেপশনকে বলো ডেকে পাঠাতে। ইনস্ট্রাকশনটুকু দিয়ে ডাক্তার বসু পৌঁছে গেলেন 203 নম্বর বেডে। ডাক্তার ব্যানার্জি বললেন আপনি নাকি খুব টেনশন করছেন? হাসতে হাসতে প্রশ্ন করলেন ডাক্তার বসু। অনুকাও বেশ হেসে হেসেই বলল আসলে সাহস জোগানোর কেউ নেই তো, সিঙ্গেলদের আবার মা হওয়ার শখ। ডাক্তার ব্যানার্জি ছিলেন বলে না হলে একে মেরে ফেলতে হতো। নিজের পেটে হাত রেখে বলল অনুকা। চোখের কোণের জলটুকু লক্ষ্য করলেন ডাক্তার বসু। দুঃখ পাবেন না অনুকা, এক জীবনে সবার সবটা পাওয়া হয় না। এই বেড নম্বর 202কেই দেখুন। বোর্ডের বড় একটা বিজনেস, নিজেও স্কুল টিচার। 3টে মিসক্যারেজ হয়েছে, এটা 4th, কিন্তু এটাও বেশ চাপের। 7 মাস থেকে হাই সুগার, হাই প্রেশার। ম্যাডাম, 202-এর বাড়ির পেশেন্ট এসেছে। নার্সের কথায় চমক ভাঙল ডাক্তার বসু। আসুন। ডাক্তার বসু নিজের কেবিনে ডাকলেন অনির্বাণকে। পেশেন্টের সুগার প্রেশার দুটোই বেশ হাই। বাচ্চাটার হার্ট রেটও নর্মাল নয়। ওটিটা আজ রাতেই সেরে ফেলতে হবে, কিন্তু যে কোনো একজনের লাইফে রিস্ক আছে। আপনাকে বন্ডে সই করতে হবে। এক নাগারে কথাগুলো বলে ফেললেন ডাক্তার বসু। কঠিন সত্যি হইতে একেবারে বলে ফেলতে হয়। মিসেস সেন, আমি আপনার উত্তরের অপেক্ষায়। হাতে সত্যি সময় বিশেষ নেই। আপনি রাজি থাকলে বন্ডে সই করিয়ে এখনই ওটি রেডি করতে বলবো। বেশ তাড়াহুড়ো গলায় শোনালো অনির্বাণকে। একজন ছেলেকে কাঁদতে শেখায়নি সমাজ। বুক ফেটে গেলেও মুখ বুজে হুম বলে সম্মতি জানালো অনির্বাণ। ডাক্তার বসু ভগবানের ভগবান, কি ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তবে বর শাশুড়ি নাকি খুশি না, ছেলে চেয়েছিল। বংশী নাকি ছেলে নেই। নার্সদের কথাগুলো ঘরের মধ্যেই কানে আসছিল অনুকার। বেশ বুঝতে পারছে যে গা জোরে পুড়ে যাচ্ছে। নার্সরা ওকে বেশ এড়িয়ে চলছে বুঝে। এই গল্পের সময় ওদের আর ডেকে বিরক্ত করেনি। শুধু আধা বোঝার চোখ দেখলো পাশের পেটে রুমার সেলাই। অক্সিজেন চলছে। চেষ্টা করলো বাচ্চাটাকে দেখার, কিন্তু পারল না।
আর সত্যি চোখ খুলে রাখতে পারছে না অনুকা। ঘোরের মধ্যেও নিজের পেটে হাত বুলিয়ে ধরার চেষ্টা করলো একবার। পরের দিন ভোর থেকে বেশ থমথমে স্টার নার্সিংহোমের গাইনো ডিপার্টমেন্ট। ডাক্তার বসু এসেছেন রুটিন ভিজিটে। 202 নম্বর, আরও একবেলা অক্সিজেন চলবে আর স্যালাইনটা এক্ষুনি খোলা হবে না, বুঝিয়ে দিলেন নার্সদের। পায়ে পায়ে চলে গেলেন 203 নম্বর বেডে। আরে, এর তো গা জোরে পুড়ে যাচ্ছে, কখন থেকে জ্বর? খবর দাওনি কেন আমায়? চিৎকার করলেন ডাক্তার বসু। ম্যাডাম, সকালেই জ্বর এসেছে, ওষুধ দিয়েছি আধা ঘন্টা হলো, বইটুকু গিলে নিয়ে বলল নার্স। তাড়াতাড়ি বেবির হার্টবিট চেক করলেন ডাক্তার বসু। একটা ইঞ্জেকশন দিয়ে ওটি রেডি করতে বললেন নার্সদের। অনুকা সব বুঝতে পারছিল, কিন্তু কোনো কথা বলার শক্তি নেই। শুধু নিজের পেটে হাত দিয়ে বলে চলেছে, মায়ের মতো লড়াই করে বেরিয়ে আয়। মা যেমনভাবে জীবন যুদ্ধে জিতেছে, তোকেও জিততে হবে। বিকেলের ভিজিটিং আওয়ারে অনির্বাণ এসেছে বউ মেয়েকে দেখতে, সাথে আজ শাশুড়ি। হয়তো রাগ পড়ে গেছে। রুমার অক্সিজেনও খুলে দেওয়া হয়েছে। কি গো, এত শুকনো লাগছে কেন মুখটা? অনির্বাণ জিজ্ঞেস করলো রুমাকে। চুপ করে রইল রুমা। কি হয়েছে? হাত দুটো ধরে জিজ্ঞাসা করলেন সরলা দেবী। মাগো, আমার পাশের মেয়েটা বাচ্চা হতে গিয়ে মারা গেছে, ছেলে হয়েছে। মেয়েটা খুব কষ্ট পেল। কাল রাত থেকে জ্বর ছিল, কিন্তু কাউকে ডাকেনি। কেঁদেই ফেলল রুমা কথাগুলো বলতে গিয়ে। আচ্ছা, নার্সরা কী করছিল আর বাড়ির লোক কি বলছে? খুব অবাক শাশুড়ির গলায়। মাগো, ওর কেউ নেই, একা লড়াই করে বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছিল। আর যদি অন্য ঘরের বউ হতো, এতক্ষণে ভাঙচুর শুরু হয়ে যেত। রাত ভোর একটা পেশেন্ট জোরে ভুগছে আর নার্সরা আড্ডা মেরে কাটিয়ে দিল। ভোরবেলা শুধু ওষুধ দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। কথাগুলো বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল রুমা। মা, বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাওয়া যায় না? আমার মেয়ের ভাই হয়ে থাকবে। আজ তো রাখি বন্ধনের উৎসব, আমার মেয়েটা ওর ভাই পেয়ে গেল। মা, বলো না মা। কেঁদেই চলেছে রুমা। এই সময় মেয়েরা খুব অভিমানী হয়ে যায়। কিছু না বলে মাথায় হাত রাখলেন সরলা দেবী। চলো বাবু, নাতনিকে দেখে আসি বলে প্রায় পালিয়ে বাঁচলেন উনি। বেবি অবজারভেশন রুমে ঢুকলেন অনির্বাণ আর ওর মা। বাচ্চাগুলো সব পাশাপাশি শোয়া, মনে হচ্ছে সব কটাই এক। নিজেদের বাচ্চার কাছে এসে আদর করতে থাকলেন ঠাকুমা। পাশের বাচ্চাটা পিটপিট করে তাকিয়ে আছে, হাত ট্যাগ লাগানো 203। এই সময় কিছুই দেখতে পায় না বাচ্চারা, তাও যেন সরলা দেবীর মনে হচ্ছে বাচ্চাটা ওনাকে দেখছে। ভিতর ভিতর ফোপাচ্ছে কোলে ওঠার জন্য, কিন্তু উপায় নেই, ওর যে কেউ নেই। বেরিয়ে এসে অনির্বাণকে বলল সরলা দেবী, বাবু, যা করার কর, ভাই বোন দুজনকে একসাথে বাড়ি নিয়ে যাব। আজ রাখির দিনে ওদের আলাদা করা চলবে না, ওরা আমাদের প্রাণের রাখি বন্ধন। এসব ভাবতে ভাবতে চোখগুলো ঝাপসা হয়ে গেল রুমার। আজ দুজনের 5 বছর, এটা রাখি বন্ধন উৎসব। দুজনের খুনসুটি দেখে চোখ জুড়িয়ে যায় ওর। জানলার ধারে গিয়ে আকাশের দিকে তাকালো রুমা। অনুকা, দেখো, তোমার ছেলে মেয়েরা কি সুন্দর খেলে বেড়াচ্ছে। সেদিন তো আমার মরার কথা ছিল, দেখো, কিন্তু আমি বেঁচে আছি। আজ আমার অনেক দায়িত্ব, রাখি বন্ধনকে মানুষ করতে হবে। তুমি পাশে থেকো, তুমি ছাড়া আমি একা পারবো না। এক পশলা বৃষ্টির পরের মেঘগুলো যেন পরিস্থিতি অনুযায়ী সেজে ওঠে। রুমার মনে হলো অনুকার হাসি মুখটুকু ধরতে চেয়েছে মেঘের শাড়িরা।